রাজ্যের নতুন বিজেপি সরকারের প্রথম বাজেটেই লাগাতার এক বছরেরও বেশি সময় ধরে চলে আসা যে ডিএ বিতর্ক, সেই ডিএ বিতর্কের কি একটা জবনিকা পড়ল, নাকি এখনও এই নাটকে আরও কিছু টুইস্ট বাকি? আমরা একটা অদ্ভুত পরিবর্তন দেখলাম একেবারে নতুন সরকারের ৪৭ দিনের মাথায় প্রথম পেশ করা বাজেট। ১৫ বছরে যে ডিএ, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলের পুরো টেনিওরটায় যে ডিএ শেষ পর্যন্ত 18% পৌঁছেছিল, সেখানে সরকারি কর্মচারীদের ডিএ এই ৪৭ দিনের সরকারে এক ধাক্কায় 20% বাড়িয়ে দেওয়ার ঘোষণা হলো। আজ এই সব কিছু নিয়েই আমরা আলোচনা করব খবরের ডান দিকে, আর আপনাদের সঙ্গে আমি প্রদীপ্ত গোস্বামী। সরকারি কর্মচারীরা কতটা খুশি যদি আমরা একেবারে হিসেবের নিরিখে দেখি, তাহলে 15 বছরে 18% আর 47 দিনে 20%, এটার নিঃসন্দেহে কোনো তুলনা হয় না। কিন্তু তবুও এই যে চলমান পশ্চিমবঙ্গের রাজনীতিতে ডিএ নাটক, যা বলা যেতে পারে একটা খুব গুরুত্বপূর্ণ রাজনৈতিক ন্যারেটিভে পরিণত হয়েছিল গত কয়েক বছরে, তার কি শেষ পর্যন্ত সেই আলোচনা, সেই বিতর্ক, সেই চর্চা এবার কি একটু থামবে? আমরা জানি না। সেই উত্তরই আজকে আমরা খোঁজার চেষ্টা করছি। আগে একদম সবথেকে বড় নিউজ পয়েন্টগুলো একটু দেখে নিই। নতুন ডিএর যে ঘোষণা হলো অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তর বাজেটে, সেখানে বলা হলো যে 18 থেকে এক ধাক্কায় বেড়ে এই সরকারি কর্মচারীদের ডিএ করে দেওয়া হচ্ছে 38%। এবং এই ঘোষণাটার পরেও কিন্তু কেন্দ্র সরকারি কর্মচারী এবং রাজ্য সরকারি কর্মচারীদের মধ্যে 22% একটা পে গ্যাপ, সেটা কিন্তু ডিএতে থেকে যাবে। কিন্তু এবার প্রশ্ন হচ্ছে যে এখানেই কি বিষয়টা আপাতত একটা ধামাচাপা দেওয়ার চেষ্টা হলো? তার থেকে আরও অনেক ধাপ এগিয়ে মুখ্যমন্ত্রী আশ্বাস দিলেন। প্রথমত বিধানসভার ফ্লোরে স্বপন দাশগুপ্ত তিনি একেবারে বিস্তারিত বিষয়টা ব্যাখ্যা করেছেন, এবং তারপর মুখ্যমন্ত্রী নিজে বাজেট বক্তৃতা শেষ হয়ে যাওয়ার পর যখন সাংবাদিকদের মুখোমুখি হচ্ছিলেন, তখন তিনি কিন্তু খুব ক্লিয়ারলি এই বিষয়টা সম্পর্কে বিস্তারিত বলেছেন। তিনি কি বলেছেন? বলেছেন যে আশ্বাস দিয়েছেন আর কয়েকটা মাস সময় দিন, নতুন সরকারকে আরও কয়েকটা মাস সময় দিন। তিনি সময় চাইছেন, সেটা খুব স্বাভাবিক। এবং তিনি বলছেন যে আগে 42% তফাৎ ছিল, আমরা সেটাকে অলরেডি কমিয়ে 22% নিয়ে আসছি। এবং এই যে নতুন ডিএ যেটা লাগু হবে, সেই ডিএতে কিন্তু এরিয়ারের কথা বলা নেই, এটাও কিন্তু মাথায় রাখতে হবে। এই নতুন ডিএ একেবারে সরাসরি চালু হবে 1 অক্টোবর থেকে, যে বিষয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন যে পুজোর মাসেই আপনারা আপনাদের অ্যাকাউন্টে এই টাকাটা পেয়ে যাবেন। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে পুজোর মাসে বাঙালির কাছে অবশ্যই মার্কেটিং, পরিবারের বিভিন্ন অন্য দাবি দাওয়াগুলো মেটানো, এই সমস্ত কিছু নিয়ে একটা উৎসব পরিবেশ, সব কিছু তো প্রত্যেকেরই বাড়িতে সন্তান সন্ততি, বাড়ির অন্যান্য মানুষজন আছেন, তো সব দিক মাথায় রেখে সরকার সিদ্ধান্ত নিয়েছে যে সরকারি কর্মচারীদের পুজোর মাসটা যাতে আর টানাটানি না চলে, সেই জন্য এই অতিরিক্ত ডিএটা 1 অক্টোবর থেকে সরকার সরাসরি তাদের অ্যাকাউন্টে দেবে। এবং এটা কিন্তু শুধু যারা এখন চাকরি করছেন সেই সমস্ত সরকারি কর্মচারীদের কথাই বলা হয়নি, এটা অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তও এক্সপ্লেন করে দিয়েছেন যে একই সঙ্গে যারা পেনশনভোগী সরকারি কর্মচারী ছিলেন, অবসর নিয়েছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু এই একই জিনিসটা বলবৎ হচ্ছে। 7th পে কমিশনের আওতায় কবে থেকে পশ্চিমবাংলার রাজ্য সরকারের কর্মচারীরা ঢুকতে পারবেন, তাই নিয়ে ইতিমধ্যেই একটা সমস্ত ক্লজ খতিয়ে দেখার জন্য কমিটি তৈরি করা হয়েছে, এবং সেই কমিটি কিন্তু তাদের কাজ শুরু করে দিচ্ছে, এটাও কিন্তু মুখ্যমন্ত্রী নিজে জানিয়ে দিয়েছেন। তিনি আর কি জানালেন? তিনি জানিয়ে দিয়েছেন যে এই কমিটিকে তিনি একটা ডেডলাইন বেঁধে দিয়েছেন, অর্থাৎ ক্লিয়ার একটা টাইম ফ্রেমে এই কমিটি কিন্তু অপারেট করছে, এবং সেই ডেডলাইনটা হচ্ছে ডিসেম্বর, এই বছরের ডিসেম্বর, 2026-এর ডিসেম্বর। তার মধ্যেই মুখ্যমন্ত্রীর টেবিলে একটা রিপোর্ট জমা দেবে এই কমিটি, এবং সেই রিপোর্ট খতিয়ে দেখে জানুয়ারিতেই সিদ্ধান্ত নেওয়া হবে। কি সিদ্ধান্ত হবে? জানুয়ারিতে 7th পে কমিশন কার্যকর করার জন্য কি কি পদক্ষেপ রাজ্য সরকারকে নিতে হবে, কোন কোন দিকে অর্থের যোগান দেওয়া, এই অতিরিক্ত অর্থের যোগান দেওয়া, সেই সংক্রান্ত
কী কী সুপারিশ থাকবে সেগুলো সব কিছু রাজ্য সরকার কিন্তু খতিয়ে দেখবে। একই সঙ্গে এটাও বলা হয়েছে যে 2028-29 অর্থবর্ষে, অর্থাৎ এটা চলছে 26-27, 2028-29 অর্থবর্ষের যে বাজেট খতিয়ান সেখানে কিন্তু 8th পে কমিশনের সঙ্গেও সমতা রেখে রাজ্যে ডিএ দেওয়া যায় কিনা সেটাও খতিয়ে দেখা হচ্ছে। অর্থাৎ এখন যে ব্যবধানটা কেন্দ্র এবং রাজ্য সরকারি কর্মচারীদের ক্ষেত্রে 22%, আমরা সেটা ধরে নিতে পারি মুখ্যমন্ত্রীর বক্তব্য থেকে যে 26-27-এর পর 27-28 মানে আরও একটা পূর্ণাঙ্গ অর্থবর্ষ এই রাজ্য সরকার পাবে। এবং সেখানে কিন্তু অবশ্যই মুখ্যমন্ত্রীও বলেছেন যে স্বপন দাশগুপ্তর আরেকটা বাজেট অবধি আপনারা দেখুন, আপনারা অপেক্ষা করুন। এটা কিন্তু খুব ক্লিয়ার, খুব সুস্পষ্ট বার্তা রাজ্য সরকারি কর্মচারীদের কাছে, যেখানে তাদের পরিষ্কার বলা হচ্ছে যে এই বছর সরকার অনেকটা ব্যবধান কমিয়ে আনলো, এক ধাক্কায় 20% ডিএ বাড়িয়ে দেওয়া হলো, তারপরেও যে 22%-এর গ্যাপটা রয়ে গেল সেই গ্যাপটাকে আবার আরেকটু কাছাকাছি নিয়ে যাওয়ার জন্য আরও একটা অর্থবর্ষ সরকারের হাতে থাকছে। এবং সরকার মোটামুটি, যেটা বিধানসভা নির্বাচনের আগেও আমরা কখনো স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের গলায় শুনেছিলাম, প্রধানমন্ত্রী নিজে অবশ্যই এই বিষয়টায় খুব গুরুত্ব দিচ্ছেন এবং সেক্ষেত্রে যোজনা কমিশন যেভাবে কেন্দ্রের জন্য যে স্ল্যাবগুলো তারা ঠিক করে দিয়েছে, নিশ্চিন্ত করে দিয়েছে, সেই একই অনুপাতে অর্থাৎ রাজ্যের এবং কেন্দ্রের সরকারি কর্মচারীদের ক্ষেত্রে ডিএর অন্তত যাতে বিরাট কোনো তফাৎ না থাকে, আকাশ পাতাল বৈষম্য না থাকে, সেই দিকটা যতটা কাছাকাছি নিয়ে যাওয়া যায় তার জন্য কিন্তু একটা চেষ্টা, একটা আন্তরিক চেষ্টা এই রাজ্য সরকার দেখাচ্ছে। এ তো গেল সমস্ত পয়েন্টসগুলো, অর্থাৎ হেডলাইন পয়েন্টসগুলো, খবর যেগুলো। এবার আমরা একটু অ্যানালিটিক্যাল পার্টটায় চলে আসি। আগের সরকারের অ্যাপ্রোচের থেকে এই সরকার, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের থেকে শুভেন্দু অধিকারীর সরকারের তফাৎ আমরা কী কী দেখলাম। প্রথম যে তফাৎটা একদম চোখের সামনে সবার ক্ষেত্রেই খুব স্পষ্ট, একদম প্রকট, সেটা হচ্ছে একটা অ্যাপ্রোচের তফাৎ। আমরা বারবার দেখেছিলাম যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার যে কোনোভাবে যেন তেন প্রকারেণ এই ডিএর বিষয়টাকে যতটা সম্ভব ডিলে করার একটা চেষ্টা শেষ দিন পর্যন্ত চালিয়ে যাচ্ছিল। কখনো মুখ্যমন্ত্রীর মুখে আমরা এরকম কথাও শুনেছি সরকারি কর্মচারীদের সম্পর্কে যে ঘেউ ঘেউ করবেন না, ডিএ চাইতে এলে, তাদের প্রাপ্য ডিএ চাইতে এলে তিনি কিন্তু এই ধরনের একটা অদ্ভুত মন্তব্যও করেছেন। এবং যেটা অবভিয়াসলি বলতে কোনো দ্বিধা নেই যে বিধানসভা নির্বাচনে, সর্বশেষ বিধানসভা নির্বাচনের আগে সরকারি কর্মচারীদের ওভারঅল গত সরকার সম্পর্কে যে ধারণাটা ছিল সেটাকে একেবারে তিক্ত করে দিয়েছিল। তার কিন্তু প্রভাব আমরা ইভিএমের বাক্সেও দেখেছিলাম। এবং সবথেকে অদ্ভুত ব্যাপার, যখন আদালতে পরস্পর শুনানি চলছে, মামলা চলছে, মামলা লম্বা হচ্ছে এবং রাজ্য সরকার কোটি কোটি টাকা সমস্ত নামি দামি আইনজীবীদের পেছনে খরচ করে যাচ্ছে শুধু এই ডিএ যাতে দিতে না হয়, কিভাবে একটু স্থগিতাদেশ পাওয়া যায়, কিভাবে আরও একটু সময় চুরি করা যায়। ওই খেলার ভাষায় যেটা বলা হয় আর কি, কোনো টিম ফুটবল মাঠে লিড নিয়ে থাকলে যেরকম হয় না, যে যখন খেলা একদম 90 মিনিট শেষ হয়ে যায়, ইনজুরি টাইমে চলে যায়, তখন যেভাবে হোক একটু সময় কিল করা, বাইরে বল পাঠিয়ে দিয়ে একটু একটু টাইম কিল করা, যাতে কোনো মতে একটু একটা সুযোগ নেওয়া যায়, বাড়তি সুযোগ পাওয়া যায়। তো সেই একই অ্যাপ্রোচ আমরা কিন্তু তৃণমূল সরকারের আমলেও দেখেছিলাম। এবং সবথেকে বারবার যে জিনিসটা আমাদের খুব আশ্চর্য লেগেছিল, যে একটা সরকার কি করে একটা দেশের সর্বোচ্চ যে আইন ব্যবস্থা তাকে ডিফাই করতে পারে, তাকে বাংলায় একেবারে বুড়ো আঙুল কাঁচকলা দেখিয়ে দিনের পর দিন চলে যেতে পারে। আইনের তরফ থেকে যে প্রভিশনগুলো আছে সেই প্রভিশনগুলো কিছুই প্রায় রাজ্য সরকার শেষ দিকে, মানে বলে না আইন থাকলে আইনের ফাঁক আছে, রাজ্য সরকারের যেন মোটোটাই হয়ে গিয়েছিল যে তারা শুধু আইনের ফাঁকটুকুই খুঁজবে। কারণ আদালতের তরফ থেকে যখন বারবার বলা হচ্ছিল যে আপনারা ডিএ দিন, এমনকি বিরক্ত হয়ে আদালত সেই সম্পর্কে সিরিজ অফ অবজারভেশন দিয়ে গেছে দিনের পর দিন, যেগুলো মিডিয়ায় হেডলাইন হয়েছে, তারপর শেষ পর্যন্ত কোনো গতি না দেখতে পেয়ে আদালত একদম নির্দিষ্ট করে দেয় যে এই তারিখের মধ্যে এই পার্সেন্টেজ ডিএ ক্লিয়ার করতেই হবে। তখনও রাজ্য সরকার কিন্তু বকলমে একটা গোঁ ধরেছিল যে না, কোষাগারে টাকা নেই, কি করে আমরা দেব। এবং শেষ পর্যন্ত যদি এটাকেও কোনোভাবে ডজ করা যায়, যদি এই আইনেও কোনো ফাঁক থাকে, সেই ফাঁক বলে যদি বেরিয়ে যাওয়া যায়, সেই চেষ্টাটা কিন্তু শুধু
রাজ্য সরকারের তরফ থেকে নয়, একেবারে খোদ সরকারের শীর্ষবিন্দুতে যিনি বসেছিলেন সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ থেকে আমরা বারবার সেই চেষ্টাটা দেখেছি। এবং খুব অদ্ভুতভাবে এর ঠিক বিপরীত পথে হেঁটে যখন নির্বাচনের দিনক্ষণ সব কিছু ঘোষণা হয়ে গেছে, ঠিক যে দিন জাতীয় নির্বাচন কমিশনের মডেল কোড অফ কন্ডাক্ট লাগু হবে, ঠিক সেই দিন লাগু হওয়ার জাস্ট কয়েক মিনিট আগে আমরা আশ্চর্যভাবে দেখেছিলাম যে মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে কল্পতরুর মতো সরকারি কর্মচারীদের জন্য বকেয়া যে ডিএটা সেটা সরকারের তরফ থেকে মিটিয়ে দেওয়ার একটা আকাশকুসুম ঘোষণা তিনি করে দিলেন। তিনি জানতেন যে আর কিছুক্ষণের মধ্যে মডেল কোড অফ কন্ডাক্ট চালু হয়ে যাবে এবং শেষ পর্যন্ত ব্যাপারটা দাঁড়াবে না এইভাবে কোনো নোটিফিকেশান ছাড়া শুধু মুখে বলা, সেটা অন্তত সংসদীয় রাজনীতির প্রেক্ষাপটে বা পরিষদীয় রাজনীতির প্রেক্ষাপটে জাস্ট একটা কথার কথা, উড়োখই খানিকটা সেরকম। কিন্তু এসব জানা সত্ত্বেও একজন বর্ষিয়ান রাজনীতিবিদ হিসেবে, একজন বর্ষিয়ান প্রশাসক হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সেই কাজটা কিন্তু করলেন। অনেকে বলেছিলেন এটাও এক ধরনের একটা গিমিকের রাজনীতি, কিন্তু শেষ পর্যন্ত সেই সুযোগ আর সরকারি কর্মচারীরা বা রাজ্যের জনগণ আর কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে দেননি। এবং ফলাফল কি হয়েছে সেটা আমরা সবাই জানি। এবার চলে আসি যে সেখান থেকে একটা প্রবল অসন্তোষ গত কয়েক বছর ধরেই আমরা সরকারি কর্মচারীদের একাংশের মধ্যে দেখেছিলাম। তারা অনশন করেছেন, বিক্ষোভ করেছেন, পুলিশের মার খেয়েছেন। এত কিছুর পরেও তারা কিন্তু সমানে এই সরকারের বিরুদ্ধে কোনো রকম কোনো আপোষের জায়গায় যাননি, তারা কিন্তু আপোষের রাস্তায় হাঁটতে চাননি। এবং খুব আশ্চর্যজনকভাবে আমরা দেখেছিলাম যে যখন নির্বাচনের ফল বেরোলো, নির্বাচনের ফল বেরোনোর পর একেবারে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে যখন এই নতুন বিজেপি সরকার এলো, শুভেন্দু অধিকারীর প্রশাসন যখন প্রথম অফিসে দায়িত্ব রিজিউম করলো, তখনও আমরা দেখেছিলাম কিন্তু রাজ্য সরকারের একাংশের মনে একটা কোথাও গিয়ে একটা অস্বস্তি, একটা দুশ্চিন্তা সেটা ছিল ডিএ নিয়ে। এবং সেটা নিয়েও পরবর্তীকালে কিন্তু একটা চাপা রাজনীতির ঘুঁটি বা ওই সলতে পাকানো বলতে যেটা বলা হয় সেটা আস্তে আস্তে শুরু হচ্ছিল। আমরা দেখেছিলাম যে মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে বারবার এই কথাটা বলা হতো যে কোষাগারে টাকা নেই, তার সঙ্গে একেবারে নিত্য নৈমিত্তিক যে বিষয়টা ছিল কেন্দ্রের বঞ্চনা, সেই ফাটা রেকর্ড বারবার বাজানো হতো। সেই ফাটা রেকর্ড একবারে বাম আমলেও চলতো একটা সময়। তারপর একই পথে হেঁটেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূলের ক্ষেত্রেও বারবার রাজ্যের মুখ্যমন্ত্রীর, প্রাক্তন মুখ্যমন্ত্রীর গলায় উঠে আসতো যে কেন্দ্রের বঞ্চনা, কেন্দ্র টাকা দিচ্ছে না, তাহলে আমি কোথা থেকে দিয়ে দেব। এবং অদ্ভুতভাবে আমরা দেখলাম যে এত কিছুর পরেও রাজ্য সরকারের অন্যান্য যে খাতে ভাতা ভর্তুকির যে বিভিন্ন একেবারে হরেকর কম্বা সমস্ত স্কিম ছিল সেগুলো কিন্তু দিব্যি চলছিল। ক্লাবেদের খয়রাতির ক্ষেত্রে একেবারে দুহাত বাড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কল্পতরুর ভূমিকায় ছিলেন। কিন্তু রাজ্য সরকারি কর্মচারীদের ক্ষেত্রে একটা অদ্ভুত অনীহা বারবার আমরা দেখেছি। হ্যাঁ, এবার অনেকেই হয়তো এই প্রশ্নটাও তোলেন যে রাজ্য সরকারি কর্মচারী আর সংখ্যায় কজন? ওভারঅল যদি একটা রাজ্যের ছবি হিসেবে ধরা হয় বা টোটাল ভোটারদের একটা পার্সেন্টেজ করা হয়, তাহলে সেই সংখ্যাটা তো একেবারেই নগণ্য মাত্র। তাহলে সরকার শুধুমাত্র ডিএকে কেন এত বড় ইস্যু হিসেবে সরকার বা বিরোধীরা বারবার অস্ত্র করবে? ডিএ কজন পান, সরকারি কর্মচারী কজন? প্রশ্নটা ঠিক হয়তো ডেফিনেটলি, কিন্তু এটাও মাথায় রাখতে হবে যে দেশের সর্বোচ্চ আদালত কিন্তু একেবারে ভার্ডিক্টে জানিয়ে দিয়েছে যে এই যে ডিএ, সেটাকে যে কোনো সরকারি এইভাবে দেখতে পারে না যে তারা কোনো করুণা করছে বা তারা একটা কৃপা করছে আর কি কোনো কর্মচারীকে এই জিনিসটা দিয়ে। এটা কিন্তু তাদের হকের টাকা। তো সেই ব্যাপারটাও অবশ্যই ছিল। এটা একটা বেসিক রাইটসেরও প্রশ্ন বলা যেতে পারে। এখানেই একটা অন্য অ্যাপ্রোচ আমরা দেখলাম এই নতুন সরকারের ক্ষেত্রে। কিন্তু খুব অদ্ভুতভাবে ওই রাজনীতির অনেক আন্ডারটোন থাকে না, যে আন্ডারটোনগুলো সবসময় খুব স্বস্তির হয় না। আমরা দেখছিলাম যে নতুন সরকার 4 মে যখন নির্বাচনের ফল বেরোলো এবং 9ই মে যখন এই শুভেন্দু সরকার তারা শেষ পর্যন্ত ব্রিগেডে শপথবাক্য পাঠ করলেন, তারপর খুব আশ্চর্যজনকভাবে বেশ একটা এরকম লাল ফেজ চলছিল যেখানে ডিএ নিয়ে সেই অর্থে কোনো কিছু প্রকাশ্যে বলা হচ্ছিল না, পুরোটাই জল্পনা স্তরে ছিল। মিডিয়া বারবার এরকম একটা জল্পনা, কবে থেকে চালু হবে, কিভাবে চালু হতে পারে, আদৌ হবে কি না, এই ধরনের বিভিন্ন
তত্ত্ব হাওয়ায় উঠছিল এবং আমরা দেখছিলাম যে সরকারি কর্মচারীরা তাদের মধ্যে ওই একটা চাপা উত্তেজনা, একটা হালকা অসন্তোষ, একটা একটা জিজ্ঞাসা কিন্তু কিন্তু ভাব, সেটা কিন্তু একটা অবিশ্বাসের বাতাবরণ কিন্তু ছিল। তারা কিন্তু সমানে ভাবছিলেন যে নতুন সরকার যখন এত কিছু ঘোষণা করছে, এত অ্যানাউন্সমেন্ট হচ্ছে, এত প্রকল্প নিয়ে কথা হচ্ছে, কেন ডিএর প্রসঙ্গটা তোলা হচ্ছে না? তো ফাইনালি আমরা দেখলাম যে 47 দিনের মাথায়, যেখানে রাজ্য সরকার, এই বিজেপি সরকার ক্ষমতায় আসার আগে, নির্বাচনের আগে তাদের যে প্রতিশ্রুতি সংকল্পপত্র, সেখানে খুব পরিষ্কার করে ডিএর কথা বলা ছিল 45 দিনের মধ্যে, সেখানে আমরা দেখলাম 47 দিনের মাথায় নতুন সরকার তাদের যে প্রথম বাজেট পেশ করলো, তাতে কিন্তু একেবারে প্রতিশ্রুতি রাখার একটা চেষ্টা, একটা আন্তরিক একটা ইঙ্গিত তারা কিন্তু দিয়ে রাখলো। হ্যাঁ, অবশ্যই হয়তো পুরো ডিএটা যেটা বকেয়া রয়েছে সেটা এক লপ্তে ক্লিয়ার করা হচ্ছে না বা সেটা হয়নি, কিন্তু অন্তত একটা পজিটিভ স্টার্ট সেটা ডেফিনেটলি বলতে পারি। এবং এর এই যে বারবার একটা আশঙ্কার কথা বলছিলাম, একটা একটা অবিশ্বাসের কথা বলছিলাম, তার উল্টো পিঠও কিন্তু একটা আছে। অনেকেই কিন্তু রাজ্য সরকারি কর্মচারী বা সরকারি কর্মচারীদের একাংশ, কেউ কেউ প্রাক্তন, তারা কিন্তু এই কথাও বলেছেন যে কোনো সরকারের আমলে পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীরা এক লাফে 20% ডিএ বাড়া, এটা কি কখনো রূপকথাতেও কল্পনা করতে পারতেন? তো এই রকম একটা ফ্র্যাকশনও আছে। তো যাই হোক, শেষ পর্যন্ত এই যে জাম্পটা, এই যে মহা লাফটা, এই প্রকাণ্ড লাফটা সরকারি কর্মচারীদের আপাতত খানিকটা ক্ষোভ প্রশমন করতে পারলো কি না তার উত্তর তো অবশ্যই সময় দেবে। এবার আরেকটু অন্য পয়েন্টগুলোয় চলে আসি। এই বাজেট থেকে অনেকেই এই কথাও বলছেন, বিশেষ করে বিরোধীরা, এমনকি বিকাশ রঞ্জন ভট্টাচার্যের মতো বা বামেদের একাংশ, তারা তো রীতিমতো এই বাজেট অনেক চিন্তা ভাবনা করে একটা সারা দিন, মানে বাজেট পেশ হওয়ার প্রায় বেশ কয়েক ঘন্টা কেটে যাওয়ার পর প্রচুর গবেষণা করে তারা তো এবার নেমে পড়েছেন ময়দানে যে কীভাবে কী কী খুঁত ধরা যায়। তো যে কোনো বাজেট পৃথিবীতে সর্বাঙ্গ সুন্দর বলে এরকম তো কিছু হয় না, তো প্রত্যেকটা বাজেটেই কিছু শর্টকামিংস, কিছু খুঁত অবশ্যই থাকে। তো আবার সেই একই কথা বলা হচ্ছে বিরোধীদের তরফ থেকে যে এই বাজেটও তো সেই ভাতা ভর্তুকির পথেই হাঁটলো। ইনফ্রাস্ট্রাকচারের কথা বলা হয়েছে হয়তো, মানে তারা এটা কষ্ট করে গিলে নিচ্ছেন, কিন্তু বারবার তারা প্রশ্ন তুলছেন যে চাকরির কথাও বলা হয়েছে, খুব একটা সরাসরি খুঁত তো ধরা যাচ্ছে না, কিন্তু ওই প্রশ্নটা আবার তোলা হচ্ছে যে বড় শিল্প কবে আসবে, সেই নিয়ে কি দিশা দেখাতে পারলো এই বাজেট, বা আদৌ কোনো দিশা দেখাতে পারলো কি না? আগের সরকারের যে জনমোহিনী বাজেট, সেই যে রাস্তা, তার থেকে কি অন্য রুটে হাঁটতে পারলো শুভেন্দু সরকারের প্রথম বাজেট? তো এই প্রশ্নগুলো অবশ্যই থাকছে। এখন এই ডাইরেক্ট বেনিফিট স্কিমের আওতায় শুধু সরকারি কর্মচারীদের ডিএ ছাড়া আর কি কি এই প্রথম বাজেটে আমরা দেখলাম, সেদিকেও একটু তাকানো যাক। অঙ্গনওয়াড়ি এবং আশাকর্মীদের জন্য এক লাফে 5,000 টাকা করে বাড়িয়ে দেওয়া হলো। এটা অবশ্যই তাদের অনেক দিনের দাবি ছিল, এবং আশাকর্মীরা যে কাজটা করেন, সত্যি কথা বলতে কি এটাকে কিন্তু একেবারে এসেনশিয়াল ওয়ার্কের মধ্যে ধরা হয় যে কোনো প্রথম বিশ্বের দেশে, এবং সেই মূল্যায়নে, সেই নিরিখে যদি তাদের টাকাটা বিচার করা হয়, তাহলে কিন্তু সত্যি মানে আমাদের লজ্জায় পড়ে যেতে হবে। এই একই কাজটার জন্য বিশ্বের প্রথম 4-5টা ইকোনমির দেশে যে টাকা দেওয়া হয়, যে গুরুদায়িত্বটা তারা পালন করেন, এবং বলা হয় একেবারে বেসিক পাবলিক হেলথ, সেটা একেবারে তার দায়িত্বটা এদের হাতেই থাকে। সুতরাং তারা কত গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করেন একটা আধুনিক সমাজের ক্ষেত্রে, একটা সুস্থ সমাজের ক্ষেত্রে, সেটা এখানেই বোঝা যায়। তো সেই তুলনায় যাই হোক, আগের সরকারের তুলনায় অন্তত এই ডাবল ইঞ্জিন সরকার তারা এসেই 5,000 টাকা তাদের জন্য বাড়িয়েছেন। পার্শ্ব শিক্ষকদের জন্য খুব খুব গুরুত্বপূর্ণ এবং অনেক দিনের চাহিদা ছিল, বহুদিন ধরে একেবারে স্ট্যাগনেন্ট ছিল বিষয়টা। এবং সত্যি কথা বলতে কি, শিক্ষকদের সম্পর্কে তো এই পুরনো তৃণমূল সরকার তারা এক এক সময় এমন এমন মানসিকতা দেখিয়েছে, এমন মনোভাব দেখিয়েছে যে দেখে মাঝে মাঝে মনে হয়েছিল ওই সেই হীরক রাজার দেশে ছবির মতো কোনো সিন হয়তো আমরা দেখছি। এতটাই বৈরিতা, একটা তিক্ততা শিক্ষকদের সঙ্গে তৈরি হয়েছিল পুরনো সরকারের। সেখানে এই নতুন সরকার কিন্তু একটা অন্য বার্তা, শিক্ষক সমাজকে কাছে টানার একটা বার্তা, সেটাও কিন্তু খুব একটা ঐকান্তিক চেষ্টা তাদের প্রথম বাজেটেই ধরা পড়ল।
পার্শ্ব শিক্ষকদের ক্ষেত্রেও 5,000 টাকা বাড়ানো হয়েছে। এবং এই যে বর্ধিত বেতনগুলো, সেই বর্ধিত বেতনগুলোর পাশাপাশি সিভিক ভলেন্টিয়ারদের, তাদের ক্ষেত্রেও কিন্তু টাকা বাড়ানো হয়েছে। তবে তাদের ক্ষেত্রে সেই টাকাটা বাড়ানো হয়েছে একটা শর্তের বিনিময়ে। 2,000 টাকা করে সিভিক ভলেন্টিয়ারদের টাকা বাড়ানো হচ্ছে, কিন্তু এই সিভিক ভলেন্টিয়ারদের নিয়ে প্রচুর ক্ষোভ বিক্ষোভ অভিযোগ রয়েছে। বলা হয়েছিল যে এই যে সিভিক ভলেন্টিয়ারদের এর আগের সরকারের আমলে নিয়োগ হয়েছিল, সেই নিয়োগগুলো কিন্তু কোনো স্পষ্টতই যোগ্যতামান বা কোনো খুব ট্রান্সপারেন্ট ওয়েতে হয়নি, তার মধ্যে স্বচ্ছতার যথেষ্ট অভাব ছিল। এবং সেই প্রশ্ন উঠেছে বহুবার, বিজেপির তরফ থেকেও বহুবার তোলা হয়েছে। এবং সেই সিভিক ভলেন্টিয়াররা তারা কতটা কোথায় কি কাজ করছেন, তারা কে কে আগের সরকারের সঙ্গে শুধু এই মর্মে চাকরি পেয়েছেন তাদের আমলে যে তারা পার্টির ঘনিষ্ঠ বলে বা পার্টি ক্যাডার বলে, তো এই সমস্ত কিছু আবার নতুন করে কিন্তু আতশ কাঁচের তলায় আসতে চলেছে এবং একটা ঝাড়াই বাছাই হবে, সেটা কিন্তু খুব স্পষ্ট করে অর্থমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী দুজনেই ইঙ্গিত দিয়ে দিয়েছেন। এবং অবশ্যই বোঝা যাচ্ছে যে সিভিক ভলেন্টিয়ারদের টোটাল যে কোটাটা আছে, যে টোটাল পুলটার সংখ্যা, সেটাকে বোধহয় একটু ট্রিম করা হবে, কমিয়ে আনা হবে। কিন্তু যারা এই অর্থবর্ষেও সিভিক ভলেন্টিয়ার হিসেবে থাকছেন বা ঝাড়াই বাছাই হওয়ার পরেও যারা বহাল থাকবেন, তাদের ক্ষেত্রে এটা একটা অল্প হলেও একটা স্বস্তির খবর। 2,000 টাকা তাদের জন্য বাড়িয়ে দেওয়া হলো। একইভাবে মিড ডে মিল, সেই স্কুলে মিড ডে মিলের জন্য যে সমস্ত রাঁধুনিরা, তারা যারা রান্না করেন, তাদেরও সরকার 1,000 টাকা করে পারিশ্রমিক বাড়াচ্ছে। আর বেকার গ্র্যাজুয়েট যারা, যে সমস্ত বেকাররা এই রাজ্যে বারবার এর আগেও যেটা বলা হয়েছিল, সাহায্যের একটা কথা ঘোষণা করা হয়েছিল নতুন সরকারের তরফ থেকে, যেটা তাদের নির্বাচনী প্রচারেও ছিল, সংকল্পপত্রেও ছিল। কারণ যখনই মমতা বন্দ্যোপাধ্যায় বেকারদের জন্য আবার নতুন করে ওই 1,500 টাকার ঘোষণা করলেন, তখনই সঙ্গে সঙ্গে বিজেপি তার একটা পাল্টা দিয়েছিল। এবং সেই পাল্টাটার ক্ষেত্রেই এবার কিন্তু আরও বিস্তারিত বেশ কিছু সুযোগ তাদের সামনে এসে গেছে। তারা জানিয়ে দিয়েছে যে বেকার যদি, যে সমস্ত বেকাররা এই বেকার ভাতার জন্য বিবেচিত হবেন, তারা যদি গ্র্যাজুয়েট হন তাহলে সরকার তাদের 3,000 টাকা দেবে যতদিন না তারা চাকরি পাচ্ছেন। এবং যদি গ্র্যাজুয়েট না হন, স্নাতক না হন, তাহলে তাদের মাসিক 2,000 টাকা করে এই ভাতাটা দেওয়া হবে। তবে এই ভাতা দেওয়ার ক্ষেত্রে দু তরফের ক্ষেত্রেই, 3,000ই হোক বা 2,000ই হোক, একটা শর্ত কিন্তু রাখা হয়েছে। শর্তটা কি? শর্তটা হচ্ছে পরিবার পিছু যে আয়, সেটা কিন্তু 1 লাখ টাকার মধ্যে হতে হবে। 1 লাখ টাকা যদি ক্রস করে যায় তাহলে কিন্তু এই ভাতাটা পাওয়া যাবে না। তো এখন এই সমস্ত কিছু মিলিয়ে বোঝাই যাচ্ছে যে এই বাজেটে একদিক থেকে যেমন ইনফ্রা বা অন্য কিছুর জন্যও সরকার অনেক কিছু ভেবেছে, প্রচুর, মানে একেবারে আগে আমরা সেই নিয়ে একটা পর্বও করেছিলাম, দক্ষিণবঙ্গের জন্য, রাঢ়বঙ্গের জন্য, উত্তরবঙ্গের জন্য প্রচুর আলাদা প্যাকেজ, অ্যাভিয়েশনের জন্য প্রচুর নতুন ভাবনা চিন্তা, সমস্ত খাতে, রেল, মেট্রো, এই সংক্রান্ত সমস্ত কিছু, এইমস, আইআইটি। তার পাশাপাশি যে ভাতা বা ভর্তুকির ডিরেক্ট বেনিফিট স্কিম আগের সরকারের ক্ষেত্রে ছিল, আরও বেশি করে বলতে গেলে মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে খুব প্রচণ্ডভাবে একেবারে বেদের মতো ফলো করা হতো, সেই জিনিসটার থেকে কিন্তু নতুন সরকার তার প্রথম বাজেটে একেবারে যে 180 ডিগ্রি ঘুরে গেছে বা সম্পূর্ণ অন্য অবস্থান নিয়েছে তা কিন্তু বলা যাবে না। তারা কিন্তু ওই সাকসেস ফর্মুলাটাকে ধরে রাখতে চাইছে। গতবারের বাজেটে যে টোটাল এক্সপেন্ডিচার ছিল রাজ্য বাজেটে, সেটা ছিল 3,89,194 কোটি। তারপরেও একটা বিশাল বড় বাজেট ঘাটতি ছিল। আর এই নতুন সরকারের ক্ষেত্রে প্রথম বাজেটে যে এক্সপেন্ডিচারটা, টোটাল এক্সপেন্ডিচারটা ধার্য করা হলো, সেটা হচ্ছে 4,06,000 কোটি। তো এখন বুঝতেই পাচ্ছেন যে এক লাফে প্রায় 17,000 কোটি টাকা বাড়লো। কিন্তু নতুন আয়ের রাস্তা বাজেটে বা ডেফিসিট কমিয়ে আনার যে চেষ্টা, সেটা কতটা আমরা দেখতে পাবো তার উত্তর তো বোধহয় জানার জন্য আমাদের বেশ কিছুদিন অপেক্ষা করতে হবে। তবে ওই দিনের শেষে আবার একটা আশাবাদ দিয়েই শেষ করতে হবে যে মুখ্যমন্ত্রী কিন্তু বলেছেন যে স্বপন দাশগুপ্তকে আরেকটু সময় দিতে হবে। সবেমাত্র 47 দিনের মাথায় তিনি হঠাৎ ওই একেবারে দলের প্রয়োজনে খানিকটা তিনি মাঠে নেমে পড়েছেন ময়দানে, এবং যে বাজেট তিনি ডেলিভার করেছেন মোটের ওপর, সেটা কিন্তু ওভারঅল বিভিন্ন সেক্টর মিলিয়ে রাজ্যের
অধিকাংশ মানুষকে খুশি করেছে। যারা খুশি হননি তারা অবশ্যই বুঝতেই পাচ্ছেন রাজনৈতিক কারণে কোনোদিনই তাদের খুশি করা যায় না, তো সেটা থাকবেই। তা সত্ত্বেও এই বাজেট কিন্তু একটা আশা নিয়ে এসছে নতুন। আপনাদের এই বাজেট সম্পর্কে এবং স্পেশালি এই যে ডাইরেক্ট বেনিফিট স্কিমের বাজেট, তার উপযোগিতা, সেটা নিয়ে যদি আপনার কোনো বক্তব্য থাকে এই অনুষ্ঠান দেখার পর অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। আজকে মনে হলো যে বাজেট সম্পর্কে এত আলোচনা করার জায়গা আছে। আমরা আগের দিন উত্তরবঙ্গ কী কী পেলো এই বাজেট থেকে শুধু সেটা নিয়ে আলোচনা করেছিলাম, আজকে মনে হলো ডাইরেক্ট বেনিফিট স্কিম নিয়েও একটু আলোচনা করা দরকার। আমরা চেষ্টা করি এই অনুষ্ঠানে এই ধরনের কিছু অন্য অ্যানালিসিস বা একটু অন্য ওপিনিয়ন সেগুলো নিয়ে একটু কাটাছেঁড়া করতে। তো আপনাদের কেমন লাগছে ডেফিনেটলি জানাবেন। যদি ভালো লাগে আমাদের কাজ তাহলে ইউটিউবের পাশাপাশি ফেসবুকেও আমাদের পেজ রয়েছে খবরের ডান দিক নামে। খবরের ডান দিককে দু জায়গাতেই একটু সাপোর্ট করবেন, ইউটিউবে আরও বেশি করে সাবস্ক্রাইব করবেন। যদি আপনি সত্যি একটা রাষ্ট্রবাদী মন আপনার থেকে থাকে এবং আপনি এই ধরনের প্রতিবেদন আরও বেশি করে দেখতে চান, তার পাশাপাশি অবশ্যই ফেসবুকে আমাদের পেজটা লাইক ফলো করতেও ভুলবেন না। দেখা হবে আবার খুব তাড়াতাড়ি এই রকমই কোনো ছক ভাঙা একটু অন্যরকম আলোচনা নিয়ে। আমি প্রদীপ্ত আজকের মতো বিদায় নিচ্ছি। শুভরাত্রি।